সুপ্রভাত বন্ধুরা, সময় এখন 8:15। আমরা 8:30 নাগাদ বেরোবো আজকে সব বিচগুলো ঘুরতে। সব না, ওই 2-3টে মতন। আর কালকে রাত্রিরে যেটা দেখাতে পারিনি, দেখুন এইটা হচ্ছে আমাদের রুফটপ রেস্টুরেন্ট, যেটা এখনো শুরু হয়নি। ওই হচ্ছে বিচ। এখান দিয়ে সোজা হেঁটে চলে গেলে ওখানে বিচ পড়বে। কালকে দেখালামই তো আপনাদের ডিনারের সময়। আর এই হোটেলটা দেখছেন, এর মাথার উপরটা যেরকম এটারও ওই রকমই করা হবে। হ্যাঁ, যখন এটা তৈরি হবে, দ্যাটস হোয়াট আই গেস, কারণ এখনও পুরোপুরি প্রপার্টিটা রেডি হয়নি। আর এই দেখুন পুরো গ্রাম, খুব সুন্দর, চারিদিকে সবুজই সবুজ। যাই দেখি মেঘা আর মিমি কতটা রেডি হলো, এরপর বেরোবো। বেরিয়ে পড়েছি। আর যাওয়ার রাস্তায় এই পেছন দিয়েই সোজা বিচের ওপর দিয়ে এখন যেতে হবে আমাদের। এই সি বিচ ধরে সোজা ওই দিকে, একদম ওই প্রান্তে যেতে হবে। চলুন এবার, ওখানেই আমাদের অটো ওয়েট করছে। ওই দিক থেকে এসে এই যে আর কে বিচ কটেজ, এই বিচ কটেজের পাশেই এই রাস্তাতে দিয়ে পার্কিংয়ের দিকে যেতে হবে। নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের কোঙ্কন ট্রিপের 7ম পর্বে আপনাদের স্বাগত। 2 রাত্রির গোয়াতে কাটানোর পর গতকাল আমরা এসে পৌঁছেছি গোকর্ণ। আর আজকে গোকর্ণ সাইট সিংয়ে বেরিয়ে প্রথমেই যেটা চোখে পড়লো তা হলো এই জলাশয়টি। যেতে যেতে রাস্তায় এই জায়গাটা পড়লো, এটাকে নাকি কোটি তীর্থ বলে। ওই যে দেখছেন মধ্যিখানে একটা আইল্যান্ড মতন আছে, ওখানে নাকি মানুষ সাঁতার কেটে কেটে যে একটা শিবলিঙ্গ আছে, তার মাথায় নাকি জল ঢালা হয়। আমার যেতে যেতে হঠাৎ করে জায়গাটা বেশ সুন্দর লাগলো, তাই জন্য একটু দাঁড়ালাম। হ্যাঁ, বেশ সুন্দর জায়গাটা। কুম্বি যেতে বন্ধুরা, এই যে রাস্তাটা দেখছেন, এটা পুরো খাড়াই, একদম পাহাড়ের মানে সাইড কেটে। আর এটা একটা গ্রামের মধ্যে দিয়ে এলাম। এটা খানিকটা মনে পড়ে গেল 2021 ভাইজাগ গেছিলাম বেড়াতে, সেখানে গেরাটা বিচ বলে একটা বিচ আছে, সেখানে যেতে গিয়ে এরকম অটো করেই যাচ্ছিলাম। ঘুরে বাবা, সে অটো আর উঠছে না উপরে, সে গ করছে। তারপর সে নেমে তাকে একটু ধাক্কা দিতে হলো। শুধু আমি ধাক্কা দিইনি, ওখান দিয়ে কয়েকটা স্টুডেন্ট যাচ্ছিল, স্কুল স্টুডেন্ট, তারা পর্যন্ত মিলে ধাক্কা দিয়েছে, তবে গিয়ে সে অটো উপরে উঠেছিল। সে খানিকটা ওরকমই মনে পড়ে গেল। যদিও এটা অতটা খাড়াই না, চড়াই উতরাই আছে বটে, কিন্তু এটা মানতে হবে রাস্তাটা কিন্তু ভেরি ওয়েল মেনটেন্ড। গোকর্ণ কোঙ্কনের অংশ হলেও এবং খানিক গোয়ার মতো লাগলেও খুব একটা উন্নত নয়। একদিক থেকে তা ভালোই, ডেভেলপমেন্টের নামে এই সবুজ নিধন না করাই ভালো। বন্ধুরা, এসে পৌঁছেছি ওম বিচ। সামনে থেকে নিচে নামতে হবে বোধহয়। এই যে কি, এন্টারিং ইনটু ওয়াটার, সুইমিং অ্যান্ড ক্লাইম্বিং ওভার রকস ইজ ডেঞ্জারাস। ওকে, আস্তে আস্তে এবার নামো এখান দিয়ে। আর এখান দিয়ে বন্ধুরা এই যে ভিউটা দেখুন, ওই নিচে আমাদের যেতে হবে। আহা, এ তো দেখছি পুরো বাঁকে বাঁকে রোমাঞ্চ। তো এই এসে গেছি ওম বিচ। আচ্ছা, ওম বিচ কেন বলে? ওঙের মতন একটা শেপ আছে বলে। এই যে দেখছেন, এখান দিয়ে এই ঘুরে এরকম, আবার ওই এরকম, এই জন্য এটাকে ওম বিচ বলে। এটা ওপর থেকে তুলতে পারলে আরও ভালো হয়। আমি দেখি কোনো পয়েন্ট পাই কি না, ওইখান দিয়ে হয়তো তুললে একটু ভালো আসতে পারে। দেখি ওই দিকে যাই। বন্ধুরা, কি দেখছি আমি নিজের ভাষায় প্রকাশ করতে পারবো না। ওফ, অনবদ্য। এই অঞ্চলের এটাই সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, ওখানে তো আর যাওয়া যায় না। এইবার দেখুন কিছুটা যদি বোঝাতে পারি, এইরকম গিয়ে এইখানটা হচ্ছে ওঙের মতন, তারপর আবার চলে গেছে। এতটাই, এর বেশি তো আর যেতেও পারবো না। বিচ ঘোরা তো শেষ, এবার ওম বিচের কাছেই আছে এই যে নমস্তে ক্যাফে, এখানে এসে এবার ব্রেকফাস্ট করব, দেখি কি পাওয়া যায়। এখন সময় 9:27। ব্রেকফাস্টে খালি পাওয়া যাবে হলো পুরি ভাজি আর ব্রেড টোস্ট, আর কিছু নেই। তো আমরা ওই একটা পুরি ভাজি, একটা ব্রেড টোস্ট আর একটা লাসি অর্ডার দিয়েছি, 2টো লাসি অর্ডার দিয়েছি, দ্যাটস ইট। কিন্তু দাম এখানে প্রচণ্ড হাই, অবভিয়াসলি একটু নাম আছে। আর লোকেশনটাও সুন্দর, এখান থেকে বসে বেশ সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা তো ভেবেছিলাম ওই সাইডে বসবো, কিন্তু মিমির গরম লাগছে, গরমটা অনেকটাই আছে, তো একটু পাখার তলাতেই বসতে হলো। তো আসুক দেখি, বললো মিনিমাম 15 মিনিট মতো লাগবে। ঠিক আছে, লাগুক। ওম বিচ সংলগ্ন এই নমস্তে ক্যাফে আর 5টা বিচ সাইড ক্যাফের মতনই খানিক রিল্যাক্সড ও লেড ব্যাক।
এবং সত্যি বলতে ডেলিভারিতে একটু সময় নিয়েছিল বটে। বন্ধুরা এই পুরীর সাইজ দেখুন, প্রায় ভাটুরের মতন। আর ওটা কি রে, সবজি কোথায়? ওই যে সবজি। হ্যাঁ হ্যাঁ, না না, এখানে সাউথে এখানে এরমই পাওয়া যায়। এর মধ্যে আশা করছি ডালও থাকবে, এই তো। হ্যাঁ, এ প্রচুর খেয়েছি। আর ওটা কি ব্রেড বাটার, ও আর দেখানোর কিছু নেই। হচ্ছে বন্ধুরা চিজ টোস্ট। মিমি, এতে হেভি গরম কিন্তু, সাবধানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ইঁদুরের মতন, এক্স্যাক্টলি। না না, চিজটা কিন্তু গরম আছে ভেতরে। চিজ এখনো আসেনি। আর এইটা হচ্ছে সুইট লাস্সি। মিমি কেমন? আচ্ছা, এই নমস্তে ক্যাফের ঠিক ওপরে দেখছি এখানে রুমসও আছে। এই যে এখানে থাকাও যায়। গোকর্ণতে মোট 4টি বিচ আছে যা খুবই পপুলার: ওম বিচ, কুডলে বিচ, হাফ মুন বিচ ও প্যারাডাইস বিচ। এর মধ্যে হাফ মুন ও প্যারাডাইস বিচ ট্রেকিং করে যেতে হয়, যা অ্যাডভেঞ্চারারদের খুবই পছন্দের ডেস্টিনেশন। তাছাড়াও এই ওম বিচ থেকে ফেরি সার্ভিসও আছে, যা এই বিচ দুটোতে জলপথে আপনাদের নিয়ে যাবে। তবে মনসুন সিজনে সিকিউরিটির কারণে এই বোট রাইড বন্ধ থাকে, তাই এইবার আমাদের যাওয়া হলো না। ঠিক যেমন 2022-এ মিস হয়ে গিয়েছিল সাউথ গোয়ার প্যালোলিম বিচ থেকে বোট রাইড করে বাটারফ্লাই বা হানিমুন বিচ ভ্রমণ। যাকে দেয়ার ইজ অলওয়েজ আ নেক্সট টাইম। বন্ধুরা, তো এসে পৌঁছেছি কুডলে বিচ। এখান দিয়ে বোধহয় না, সিঁড়ি দিয়ে আবার নিচে নামতে হয়। ভগবান, মানে পাহাড় আর সমুদ্র একই সাথে দর্শন হচ্ছে মনে হচ্ছে। আমি জানি না গোয়াতেও ভাগাতোর আর আঞ্জুনা বিচ এরকম নিচে। তবে এটা একটা ভালো যে সুন্দর এখানে ওয়ে করা আছে, সিঁড়ি করা আছে। ওই ভাগাতোর আঞ্জুনাতে সেরকম নেই। তাও তো এখন শুনছি নাকি চাপোড়া ফোর্টেতে প্রপার সিঁড়ি করে দিয়েছে। আগের বার তো ছিল না, প্রথমবার যখন এসেছিলাম 18-তে, মিমি তখন একা একা উঠেছিল। এখন নকশাবাজ হয়ে গেছে। তখন কি সুন্দর একা একা বাচ্চা বয়সে। হ্যাঁ, চাপোড়া ফোর্টে মনে হয় সিঁড়ি করে দিয়েছে। তখন ছিল না, পাহাড় খেয়ে যাচ্ছিল। কিন্তু এই মিমি তখন নিজে নিজে উঠেছে, ধরতে হয়নি। ওই ছোট্ট বয়সে ছোট্ট ছোট্ট পা দিয়ে উঠে গেছে। তখন 2 বছর না 2.5 বছর বয়স তখন ওর। হ্যাঁ, আর এখন নকশা মারে। বাহ, এটা ভালো। নামছি তো নামছি, ওই যে একটু একটু আওয়াজ শোনা যাচ্ছে। মিমি একদম চুপ কর, সবাই চুপ। হ্যাঁ, শোনা যাচ্ছে। তার মানে তিনি সামনেই আছেন। এই যে সামনে কুডলে বিচ। ওইখান দিয়ে নেমে এই সিঁড়ি দিয়ে নেমে এলাম চলে। ওইখান দিয়ে আরেকটু আছে, নেমে আপনাকে ওই জায়গাটাতে যেতে হবে। তো ওখানে গিয়ে কোনো লাভ নেই, কারণ ওখানে পা তো আর ভেজাবো না। আর ব্যাপার হচ্ছে যে প্রচণ্ড রোদ ওই জায়গাটা গিয়ে কোনো লাভ নেই। তার থেকে এখান থেকেই আমি দেখছি যে হেভি ভিউ পাওয়া যায়, দারুণ ভিউ। যেমন আমার মনে আছে কোলা বিচেতে আমরা নিচে নামা যাচ্ছিল, কিন্তু আমরা ওপর থেকেই দেখেছিলাম, দুর্দান্ত ভিউ ছিল। না বন্ধুরা, নিচে না নেমে ভুল কিছু করিনি। এই ওপর থেকে যা ভিউ পাওয়া গেল তা বলাই বাহুল্য, খুবই সুন্দর। বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে উঠে পড়লাম। এবার রওনা দিতে হবে। বেশ খানিকটা সময় কাটালাম এখানে। খুব হাওয়া, কিন্তু রোদও আছে। যাই হোক, কষ্ট খুব একটা হচ্ছে না, যেহেতু হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে বলে। এইবার উঠে চলে যাই অটোতে। আই থিঙ্ক আর কোথাও যাব না, এবার সবাই সোজা হোটেলেই যাব। কিন্তু তার আগে একটা শিভা কেভস বলে একটা জায়গা আছে, সেখানে চেষ্টা করছি যদি সেখানে যাওয়া যায় তাহলে যাব, নইলে সোজা হোটেল। একটা ভুল হয়ে গেছে বন্ধুরা, সমুদ্র বা বালির জায়গায় ঘুরতে এসে না এই ক্রক্স পরে আসবেন না। আমি যেখানেই ঘুরতে যাই এই ক্রক্স পরেই যাই। তো এখানেও ক্রক্স পরেছি, বাট বালির জায়গায় পাতি হাওয়াই চটি পরে আসবেন। এই ক্রক্স পরার কারণে না পায়ে বিভিন্ন জায়গায় একটু একটু করে কেটে গেছে। আসলে পুরো জুতোর মতন ঢাকা থাকে তো, ওই জন্য। যাকে অসুবিধা খুব একটা হচ্ছে না, বাট নিজের প্রেফারেন্স। ট্রাই করবেন পাতি চটি পরে আসা, হাওয়াই চটি। আমরা ভাবছিলাম হোটেল ফিরে যাব,
কিন্তু আমাদের অটো ড্রাইভার শঙ্কর শিবা কেভস যাওয়ার কথা বলল। সেখানেও খানিক ট্রেক করে উঠতে হয়, তাও ভাবলাম এত করে যখন বলছে যাওয়াই যাক। আর এই শিবা কেভস যাওয়ার পথেই পড়লো কুডলে বিচ ভিউ পয়েন্ট। বাজাই ভিউ। আর এইটা হচ্ছে বন্ধুরা শিবা কেভস যাওয়ার রাস্তা। দেখি একবার ট্রাই নিয়ে দেখবো যেতে পারি কিনা। বন্ধুরা বলছে এখান দিয়ে যেতে হবে, মার্ক মার্ক করা আছে নাকি। আমি তো মার্ক, এই যে দেখুন এখানে মার্ক করা আছে, তো এই রাস্তা ধরেই যেতে হবে। ঠিক আছে, চলো বাবার দর্শন করে আসি। স্কুল লাইফে প্রচুর ট্রেকিং ফেকিং করেছি, কলেজেও গেছি, আমার এমনকি রক ক্লাইম্বিংয়ে ইন্টারমিডিয়েট সার্টিফিকেটও আছে, কিন্তু আই এম নাও অন দ্য রং সাইড অফ 40। এখন একটু কষ্ট হয়, তা যাই হোক পেয়ে গেছি শিবা কেভস। এই যে দেখুন এই গর্তের মধ্যে দেখি বলে বাবা কোথায় আছে, জুতো খুলে ঢুকতে হবে। চলো, কোনো ব্যাপার নয়। এই যে ভেতরে, উড়ে বাবা রে, এই যে ভিতরে দেখছেন এই রাস্তা দিয়ে, এখানে বলছে নাকি বাদুড় আছে। সর্বনাশ করেছে রে, চলো দেখি। ওই যে ফাঁকা জায়গাটা একটু উঠছে দেখতে পাচ্ছি, ছোট ছোট স্টেপ নিয়ে যাব। গন্ধ যাচ্ছে বাদুড়ের। একটা এক্ষুনি সামনে দিয়ে গেল, ছোট ছোট পায়ে। এমনিতে মাটি কিন্তু একদম পরিষ্কার, আর এখানে সুন্দর লাইটটা পড়েছে রে। ওহ, দিস ইজ রিমাইন্ডিং মি অফ বোরা কেভস। একদম এরকম ছিল। এখানে একটা মন্দির বোধহয়, আবার পাশ দিয়ে একটা সিঁড়ি। ওরে সালে, তো কিচ্ছু দেখতে পাচ্ছি না রে। আছে কি সিঁড়ি আদৌ কিছু? আমার মনে হয় না, জানি না এখানে কোনো যজ্ঞ ফজ্ঞ হয় কিনা। হ্যাঁ, বসার জায়গা আছে, যজ্ঞ কুণ্ড আছে, নিশ্চয়ই যজ্ঞ হয়। আর এইটা কতটা লাইটে বোঝা যাচ্ছে জানি না। এই যে এরকম করা আছে, ওম লেখা আছে দূরে একটা, আর এখানে ওম নমঃ শিবায় লেখা। এখানে নন্দী মহারাজ আর ওই একটা শিবলিঙ্গ, আর এখানে পুজো আচ্চার জিনিসপত্র, দ্যাটস ইট। ওরে বাবরে, চূড়ান্ত গরম ভেতরে। না, এখান দিয়ে বেরিয়ে যাই। না, শঙ্করের কথা শুনে ভুল কিছু করিনি। শিবা কেভস না এলে গোকর্ণ ভ্রমণ সত্যি অসম্পূর্ণ থেকে যেত। গোকর্ণ কর্ণাটকের সমুদ্র তীরবর্তী একটি ছোট্ট গ্রাম, যার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে গ্রাম বাংলার কথা মনে করাবে। গোয়ার মতো অত জনপ্রিয় না হলেও এর স্বাভাবিক সরলতা আপনার মনকে জয় করবেই। এই মিমি, সকালে তো চান হয়নি। এই শীতে চান করবি বিচেতে? আমার বাথটাব খুব ভালো লাগে, বাট কোনো হোটেলেই পাই না বাথটাব। কেন কি যেগুলোতে আছে সেগুলো খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, তো এইটা হচ্ছে বন্ধুরা আর.কে বিচ কটেজ। এখানে খুব পপুলার, কিন্তু এখানে যখন ফোন করেছিলাম তখন এরা বুকিং নিচ্ছিল না। ইনফ্যাক্ট 80% হোটেল এই বিচের ওপর যেগুলো, সেগুলো বন্ধ। এই জায়গাটাকে গোকর্ণ বিচ কেন বলা হয়? এই দেখ, এই যে গো আর এই যে গোয়ের কর্ণ এখানে বসে আছে, এই জন্য এই জায়গাটার নাম গোকর্ণ। এইটা হচ্ছে ববস বিচ কটেজ। এই সব কটাই আপনি গুগল ম্যাপে পাবেন, কিন্তু এগুলো সব এখন বন্ধ, সব মেনটেনেন্স হচ্ছে। একমাত্র এই চত্বরে ওই আমাদের আয়ানা বিচ রিসর্টটাই পেয়েছিলাম, কারণ ওটা নতুন একদম তৈরি হচ্ছে, তো ওই জন্যই ওখানে থাকা। এইগুলো এখনও সব মেনটেনেন্সের জন্য বন্ধ। আবার হয়তো অগাস্ট সেপ্টেম্বর থেকে খুলবে। একদম ভেরি মাচ সিমিলার টু সাউথ গোয়া। যেমন সাউথ গোয়ায় এই টাইমটায় বন্ধ থাকে, সব মেনটেনেন্স করে, আবার অগাস্ট সেপ্টেম্বর থেকে খুলে যায়, কারণ সেপ্টেম্বরের শেষের দিকে ওদের সিজন শুরু হয়। ওই যে ওশান ব্রিজ কটেজ, ঠিক তারপরেই আয়ানা বিচ রিসর্ট। কলকাতায় একটু আগে মাকে ফোন করেছিলাম, শুনছি যে ওখানে ঝড় বৃষ্টি প্রচুর হয়ে গেছে, গতকাল থেকে মেঘলা ওয়েদার, কিন্তু হেভি গরম। এখানে হচ্ছে একটু আলাদা, প্রচণ্ড হাওয়া, এবং মোটামুটি মানে ঠান্ডা হাওয়া একদম যে তা নয়, ওই গরম হাওয়ায়, কিন্তু ঠিক আছে,
মানে এই ঘামটা সেরকম হবে না এই ইয়েতে, কিন্তু যা রোদ, ওরে বাপ রে বাপ, মানে তাকানো যাচ্ছে না, এতটাই রোদ। আপনাদের দেখাই একবার, সকালবেলাতেও আপনাদের দেখিয়েছিলাম, এখন দেখুন মানে সি বিচের দিকে বেসিক্যালি তাকাতে পারছি না, মানে এত চোখে লাগছে, প্রচণ্ড রোদ। কিন্তু হ্যাঁ একটা জিনিস কি, গোয়াতে যে মানে হাওয়াটা বন্ধ ছিল, একদম হাওয়া দিচ্ছিল না সেইভাবে, এখানে কিন্তু প্রচুর হাওয়া, সো সেই কষ্টটা সেরকম হচ্ছে না। আর খোলা জায়গা তো, জানি না এই আরও এই হোটেলসগুলো আরও উঠবে কি না। এখন 1:30 মতন বাজে, এই খেতে যাব, খেয়ে দিয়ে একটু শোবো, আবার সন্ধেবেলায় 5:30 নাগাদ যাবো হলো মহাবলেশ্বর টেম্পল পুজো দিতে। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, রাইস, ডাল ফ্রাই আর মাশরুম মশালা, বেশ সুন্দরভাবে সাজিয়েছে। ওই কফিতে যেরকম ওই ডিজাইন করে দেখেছি উপরে দুধ দিয়ে, হ্যাঁ তো এরকম ভাবে পুরো ডিজাইন করা, বেশ ভালো লাগলো এটা। আর এই হচ্ছে সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, এখানে আলু ভাজা তো হবে না, তাই ফ্রেঞ্চ ফ্রাই। সকালবেলা যে দেখাচ্ছিলাম এই হচ্ছে এদের রুফটপ ক্যাফে, এইটা এখনো শুরু হয়নি। এইখান থেকে সন্ধেবেলা বেশ ভালোই লাগবে, সমুদ্রের পাড়ে বসে একদম, তার উপর আবার একটুখানি এলিভেটেডও আছে, ভালোই জায়গাটা বেশ। বন্ধুরা সময় এখন পুরো 5:30, সূর্য ডুবো করছে। আমরা চললাম এখন মহাবালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। ওই আবার সেই আরকে বিচ কটেজের ওখানে যাব, ওখানেই তো সব স্ট্যান্ড, ওখানে অটো আছে, ওতে উঠবো, উঠে মহাবালেশ্বর মন্দির আর বোধহয় একটা গণপতি মন্দির আছে। মহাবালেশ্বরটা তো যাবই, গণপতিটা দেখছি, তো ওখানে গিয়ে অনেক ড্রেস ফ্রেসের ব্যাপার আছে, তা আপাতত ওখানে পৌঁছে নিই। ওখানকার নিয়মকানুন কি, ব্যাগ রাখতে হয় কি না, ফোন জমা দিতে হয় কি না, সব জানাচ্ছি, তবে আগে ওখানে পৌঁছোই। তো বন্ধুরা এই যে পেছনে যে সি বিচটা দেখছেন, এটা হচ্ছে গোকর্ণ মেন সি বিচ, এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমাদের হোটেলের সামনে যেটা, ওটা হচ্ছে এই সি বিচের এক্সটেনশন আর কি। তো যাই হোক, সামনে হচ্ছে ওই যে মহাবালেশ্বর টেম্পল। তো এখানে দেখি আগে ধুতি জোগাড় করতে হবে, নইলে ঢুকতে দেবে না। এই অঞ্চলটা একবার দেখিয়ে দিই আপনাদের, প্রচুর দোকানপাট আছে, এখনও খোলেনি, এখন সবে বাজে 5:48। ওই যে সোজা হচ্ছে আপনার ওই মহাবালেশ্বর টেম্পলের গেট, মোস্ট প্রবলি সেরমই লাগছে। তো দেখি এখানে আগে ধুতি কোথায় পাই, ওই তো এখানে সব পড়ছে, দেখি। মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকেই সোজা গর্ভগৃহ। তবে ভোলানাথের দর্শন কি লাইনে না দাঁড়ালে হয়? সাপের মতন লাইন বেশ বড়ই পড়েছিল, তার ওপর আজকে আবার সোমবার। তবে এখানে ভিআইপি লাইনের কোনো ব্যাপার নেই। এই যে বন্ধুরা এই যে লাইনে দাঁড়িয়েছে, এখান দিয়ে দেখা যাচ্ছে পুরো মন্দিরের চূড়ো। এটা প্রচুর মেঘ করে হেভি হাওয়া দিচ্ছে, একটা ঝড় মতন হচ্ছে বাইরে। এই দেখুন হঠাৎ করে রোদটা সরে গিয়ে পুরো মেঘ হয়ে গেছে, এই নামলো বলে। 2 দিন ধরে পেন্ডিং আছে বৃষ্টিটা। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, এক মুহূর্তে এই যে ঠান্ডা হাওয়াটা দিল না, পুরো এরিয়াটা কুল হয়ে গেল। প্রচণ্ড ঘাম হচ্ছিল এখানে, সব ঠান্ডা হয়ে গেছে একদম, এখন বেশ ভাল লাগছে। তবে মনে হয় না বৃষ্টি হবে, শুধু মেঘ করেছে, ওই মেঘের জন্যই যা ঠান্ডা হাওয়া, আর কিছু নেই। এই যে এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট মহাবালেশ্বর টেম্পলের, বেরিয়েই ঠিক তার সামনেই হচ্ছে শ্রী মহাগণপতি দেব টেম্পল গোকর্ণা। তো এইটাতে এবার যাবো। বন্ধুরা 2 মন্দিরই দর্শন হয়ে গেল, আর আকাশ দেখেছেন পুরো লাল। তবে খুব একটা বৃষ্টি হয়নি, হালকা একটু বৃষ্টি হয়েছে, পুরো আবহাওয়াটা ঠান্ডা করে দিয়েছে, এইটা একদিকে ভালো। আর মেঘা কি করছে? ও প্রসাদ কিনছো? আচ্ছা ঠিক আছে। লাইন দিয়ে এখানে সব অনেক দোকান আছে। এইটা আবারও বলছি, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, আর এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়েই সামনে হচ্ছে এই গণপতি মন্দির। বন্ধুরা আকাশটা একবার দেখুন, পুরো লাল হয়ে আছে। এই হচ্ছে গোকর্ণ বিচ, অলরেডি সানসেট হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে। বিচে আর যাবো না, কারণ কিছু দেখা যাচ্ছে না, আবার সেই বালি ফেরোতে হবে। হ্যাঁ, ওই অন্ধকারের মধ্যে আর বালি ফেরিয়ে গিয়ে লাভ নেই আমার। তো এখানে এক জায়গা থেকে যে ভেলপুরি নিয়েছি, এখানে একটা উঁচু জায়গা আছে মতন বসার মতন, এখানে বসে কিছুক্ষণ খাবো, তারপরে
অটোওয়ালাকে ডাকবো, ডেকে ওঠে। ভালোই দর্শন হলো বল মিমি? একদম দারুণ হয়েছে। আজকের ডিনারে কি বেশি কিছু না, জাস্ট জিরা রাইস, এটা কি পনির লাবাব দেয়, এটা কিন্তু সাজিয়ে দিচ্ছে হেভি, বেশ ক্রিমটা দিয়ে, বল মিমি? সাজিয়ে দিচ্ছে হেভি। চলো তুমি একটু সার্ভ করো। তো বন্ধুরা, ডিনার ইজ ডান, এইবার ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, মহাবালেশ্বর টেম্পল সকাল 6টা থেকে 12:30 অবধি, তারপর আবার 5টা থেকে 8টা অবধি খোলা থাকে। তো এখানে সাজেস্টেড এটাই যে একদম আর্লি মর্নিং যাবেন 6টার সময়, নইলে ইভিনিং যাবেন, বাকি সময় কিন্তু বেশ ভিড় থাকে। যদিও আজকে মানডে ছিল বলে একটু আমরা ফেস করেছি, আমাদের মোট 1 ঘন্টা 20-25 মিনিট মতন টাইম লেগেছে অ্যাকচুয়াল কিউতে। বাট যদি আপনি টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে খুব একটা ভিড় থাকে না, যদি কোনো অনুষ্ঠান বা কোনো রকমের কোনো পুজো টুজো স্পেশাল না হয়, তো স্যাটারডে সানডে ভালো ভিড় হয়, ফ্রাইডেতেও একটু আধটু হয়, আর মানডেতে তো হয়, কারণ আমরা সবাই জানি ওই দিনকে আবার জন্মবার। তো সেই কারণে তো আমরা প্ল্যান করেছিলাম যে প্রথমে যে আজকে যেহেতু ভিড় হতে পারে, তো আজকে আমরা মুরুদেশ্বর চলে যাই, কালকে দেবো। তো আমাদের যে অটো ড্রাইভার এসে বলছে ওরম করবেন কেন, এখন খুব একটা ভিড় হচ্ছে না, আপনারা মানডেতেই যান, মানডে শুভ দিন। আনলাম ঠিক আছে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে ড্রেসিং অফ মেইনলি কিছুই না, আপনি নিচে যেমন আমি নিচে একটা বারমুডা পরেছিলাম, তার উপরে আপনাকে একটা কাপড় জড়াতে হবে, মধ্যে কথা একটা ধুতি পরতে হবে। অনেককে দেখছিলাম যে ফুল প্যান্টের ওপরেও ধুতি পরেছে। সো বেসিক্যালি আপনাকে একটা ধুতি জড়াতে হবে। আপনি মন্দিরের মূল স্যাংকটাম অবধি, মূল গর্ভগৃহ অবধি আপনি জামা বা বানিয়ান, গেঞ্জি যা ইচ্ছা পরতে পারেন, কিন্তু গর্ভগৃহে ঢোকার আগে ওইটা খুলে আপনাকে গলায় জড়িয়ে নিতে হবে বা কোথাও ঢুকিয়ে নিতে হবে। আমি যেমন গলায় জড়িয়ে নিয়েছিলাম গেঞ্জিটা খুলে। মানি ব্যাগ, পার্স ইজ অ্যালাউড। অ্যাজ সাচ ফোন কোথাও জমা দিতে হয় না, কোনো রকমের ফ্রিস্কিং কিছু হয় না। মহিলাদের জন্য প্রপার ট্র্যাডিশনাল অ্যাটায়ার, মানে আপনি শাড়ি পরুন, সালোয়ার কামিজ। বাচ্চাদের জন্য প্রপার ড্রেসিং, কোনো ওয়েস্টার্ন ড্রেস নয় বেসিক্যালি। সো ওই যে ফ্রক পরেছিল, মিমি ফ্রক পরেছিল, ঠিক আছে, কেউ ওই বাচ্চারাও চুড়িদার পরতে পারে। সো এইটাই হলো ব্যাপার, এমন আহামরি কিছু না। ফোন নিয়ে ভেতরে ঢোকা অ্যালাউড, কিন্তু লেখা আছে যে ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড, ডু নট টেক আউট ইয়ার মোবাইল ফোন, বা বলেছিল যে ফোনটাকে সাইলেন্ট করে রাখতে। এবার আমার সুযোগ ছিল ছবি তোলার, আমি আর তুলিনি, কারণ ঠাকুরের জায়গা তো আমার ঠিক মন মানে না ছবি তোলার জন্য। আর সব কিছু যদি তুলে দেখে, তো আপনারাও আসুন, এসে দেখুন, সেটা আমার মনে হয় আর অনেক বেশি ভালো হবে। আমি একবার ভেবেছিলাম কেউ তো দেখছে না, ছবি তুলে দিই, তাহলে না থাক, আমি ইচ্ছা করেই তুলিনি। দেয়ার ওয়াজ চান্স, বাট দেয়ার ওয়াজ দিস অ্যাডভাইজারি কে আপনারা ছবি তুলবেন না, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ইজ প্রহিবিটেড। লাইন অনেকগুলো, মানে অনেকবার বেঁকে তেরে মানে সাপের মতন গিয়ে অনেকখানি মানে ঘুরে আসতে হয়। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, এখানে কোনো ধাক্কাধাক্কি মারামারির কোনো সিন নেই। আর যদিও খুব গরম লাগছিল, তবে মাথার উপরে পাখা লাগানো থাকে, কিছু জায়গায় আপনার স্ট্যান্ড ফ্যানও দেওয়া আছে। আর আজকে লাকিলি মানে খুব গরম তো লাগছিল, প্রচণ্ড ঘাম হচ্ছিল, কিন্তু যেহেতু ওই হঠাৎ করে একটা মেঘ এসে, আপনাদের ভিডিওতে দেখালাম, মেঘ এসে হালকা একটু বৃষ্টি হলো, বেশিক্ষণ না, 4-5 মিনিট, একটা হালকা ওই ওয়েদারেতে হঠাৎ করে হিউমিডিটিটা কমে গেল, আর একটা সুন্দর ওয়েদার হয়ে গেল। তো যাকে ভালোভাবে প্রপারলি দর্শন করতে পেরেছি। এবং ওই একটা গর্ত মতন আছে, মানে ওটাই বোধহয় কানের মতন একটা শেপ মতন, ওর মধ্যে ওই গর্ত মতন করা আছে, ওখান দিয়ে হাত ডুবিয়ে ভালো করে, আমি তো যতদূর জানি ওখানে এসে নাকি ওই শিবলিঙ্গটি ভেঙে গেছিলো বলে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে, তো ওই গুঁড়োটা আপনি স্পর্শ করতে পারবেন। ওটা মনে হয় ওই গঙ্গা জলের নিচেই, ওটা গঙ্গা জল দুধ ফুদ দিয়ে যেটা ওই ঢালে শিবের মাথায়, ওটা ইয়ে হয়েছে, বাট গুঁড়োটা ধরেছি, ভালো করে মাথায় জল টল ছিটিয়েছি, খুব ভালো, দারুণ ভিজিট করেছি। তারপর বেরিয়েই এক্সিট গেটের পাশেই হচ্ছে গণপতি মন্দির, সেখানে তো এমনি নর্মাল হেঁটে, ওখানে কোনো লাইন ফাইনের ব্যাপার নেই, ওখানেও ভালো ঘুরেছি। পুজো দেওয়ার কিছু নেই, কোনো কিছু বাইরে দেখবেন 20 টাকা করে বিক্রি হচ্ছে, 20 টাকা 50 টাকা, ওটা কিন্তু নিয়ে গর্ভগৃহে ঢুকতে দেয় না। আপনি যদি কোনো স্পেশাল পুজো দেন, সেটা আলাদা ব্যাপার, সেটা হয়তো ওখানকার অথরিটির সাথে কথা বলতে হবে। বাট এমনিতে কোনো ভিআইপি লাইন অ্যাজ সাচ নেই। আর এমনিতে কোনো পুজো ওরা নেয় না, ওটা বাইরে মানে একটা জায়গায় রেখে যেতে হয়।
তো আমি সাজেস্ট করবো না নিয়ে যাওয়াই ভালো, আরামসে ঘুরুন। আর যদি গোকর্ণার মহাবালেশ্বর টেম্পল নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের সকালে সাইট সিন প্লাস ইভিনিংয়ে মহাবালেশ্বর টেম্পল আমাদের হোটেল থেকে নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিয়েছে, তারপরে চলে গেছে। তারপর আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম ওই গোকর্ণ বিচের সামনে, তারপর ওকে ফোন করে তো এসে নিয়ে গেছে। এই পুরো তামঝাম, এই পুরো কার্যক্রম হচ্ছে 2000 টাকা। তো ঠিক আছে, ডিস্টেন্স অনেকটাই এবং একটু ওপর নিচ আছে, ঠিক আছে, যা নিয়েছে ইটস গুড। বিচ দুটোই আমার বেশ ভালো লেগেছে, তবে প্যারাডাইস আর হাফ মুন বিচ যেতে পারলে হয়তো ভালো লাগতো, বাট ওটার জন্য আপনাকে ট্রেকিং করে যেতে হবে। এমনিতে বোধহয় বোট সার্ভিসেস আছে, যেটা এখন বন্ধ, হয়তো পিক সিজনে হয়তো ওটা চালু হয়। তো দ্যাটস ইট। কোনো গোকর্ণ রিলেটেড কোয়েশ্চেন কিছু থাকলে অবশ্যই করবেন, যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকে আপাতত এইটুকুই, এখন ঘুমোতে যাই। কালকে আবার সকাল 8:30টায় বেরোবো, তো অন্তত 6:30 7টায় তো উঠতেই হবে, কারণ কালকে চান করে যেতে হবে। আজকে যেমন বাড়ি ফিরে চান করেছি, 12টা নাগাদ ফিরেছিলাম, তারপর এসে চান করেছি, কালকে চান করে বেরোতে হবে। তো আজকে এখানেই ইতিটা আনলাম, টাটা, গুড নাইট। পরবর্তী পর্বে আমাদের সাথে দেখুন বন্ধুরা ভারতবর্ষের সবথেকে বড় শিব মূর্তি ও হোন্নাভারের ম্যানগ্রোভ ফরেস্ট।